আমদানি করা সমস্ত পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে ইনফ্লেশন হয়েছে, টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। এই সব মিলে আমাদের অর্থনীতিতে আমরা যে জায়গায় আছি, এখান থেকে যদি আপনি পুনরুদ্ধার করতে চান তাহলে বিনিয়োগ হলো এর অন্যতম প্রধান সহায়ক। যে অর্থনীতিতে অনেক বেশি বিনিয়োগ হতে হবে, বিনিয়োগের মধ্য দিয়ে আপনার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, মানুষের কর্মসংস্থান হবে এবং এর মধ্য দিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ইনফ্লেশন কমে যাবে, মানুষের জীবনযাত্রা উন্নত হবে, মান উন্নত হবে। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। ধন্যবাদ। প্রথমত অর্থনীতিতে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আমাদের বর্তমান অবস্থাটাকে বলতে হবে, বর্তমানে আমরা কোন জায়গায় আছি। যদি অর্থনীতির বিনিয়োগের প্রেক্ষাপট থেকে যদি বলেন তাহলে এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক বিনিয়োগ, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং স্থানীয় উদ্যোক্তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা অনেক অংশে কমে গেছে। এটা কমে যাওয়ার কারণ হলো ব্যাংকে তারল্য সংকট আছে, ডলারের উচ্চ মূল্য, একটি এক্সচেঞ্জ রেটের কারণেও ব্যবসায়ীদের ওপর চাপ পড়েছে। তাছাড়া বিগত সরকারের সময়ে যে অর্থনৈতিক অনিয়ম এবং দুর্নিয়ম দুঃশাসনের কারণে সেখানে আপনার কিছু অর্থ আমাদের দেশ থেকে একটা মোটা অঙ্কের, যেটা ন্যাশনাল সেভিংস, এটা বিদেশে পাচার হয়ে গেছে, যেগুলো আমরা পত্রপত্রিকা গণমাধ্যমে দেখেছি। ফলে তারল্য সংকট হয়েছে। নন পারফর্মিং লোন, যেটা টাকা ব্যাংক থেকে নেবার পরে যে টাকাটা পরিশোধিত হয় নাই, এই লোনের সংখ্যা এটা 3 লক্ষ কোটি টাকার উপরে। যখন আমাদের দেশের জাতীয় সঞ্চয়টা এইভাবে আমাদের ব্যাংকে আর নেই, এটা পাচার হয়ে গেছে, তখন এই অর্থনীতির যে ঘাটতি, এটা ব্যাংক কিভাবে পূরণ করবে? তখন তারা বর্তমান যে লোন দিচ্ছে সেই লোনে যে রেট অফ ইন্টারেস্ট বাড়াতে হয়েছে, এটা একটা প্রধান কারণ। আরেকটা হলো আমরা যেহেতু আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের প্রায় $100 বিলিয়ন আমাদের আমদানি করতে হয়। এই $100 বিলিয়ন বিপরীতে আমাদের রপ্তানি কিন্তু অর্ধেকের মতো। তার সাথে রেমিটেন্স আপনার কিছু আসে, যেটা প্রায় $30 বিলিয়ন মতো আসে। আর এর সাথে কিছু বিদেশি বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আমরা ডলার পেতে পারি, অথবা বৈদেশিক সাহায্য। এই তো হলো আমাদের ডলারের উৎস। তাহলে এই যে ভর্তুকি নির্ভর যে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে অর্থনৈতিক যে সংকট, যে ডলারের সংকট, এটা কিন্তু যে আবার আপনার এলসিতে এর ইম্প্যাক্ট পড়েছে, এটা আমাদের আমদানি করা জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এই আমদানি করা সমস্ত পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে ইনফ্লেশন হয়েছে, টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। এই সব মিলে আমাদের অর্থনীতিতে আমরা যে জায়গায় আছি, এখান থেকে যদি আপনি পুনরুদ্ধার করতে চান তাহলে বিনিয়োগ হলো এর অন্যতম প্রধান সহায়ক। যে অর্থনীতিতে অনেক বেশি বিনিয়োগ হতে হবে, বিনিয়োগের মধ্য দিয়ে আপনার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, মানুষের কর্মসংস্থান হবে এবং এর মধ্য দিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ইনফ্লেশন কমে যাবে, মানুষের জীবনযাত্রা উন্নত হবে, মান উন্নত হবে। এখন বিনিয়োগের জন্য দরকার হলো বিনিয়োগকারীদের আস্থার জায়গা, বিনিয়োগের জন্য দরকার হলো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, বিনিয়োগের জন্য বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করা। এই বিষয়গুলি হলো মূল জায়গা। আর যদি আপনি বই পুস্তকের ভাষায় যদি বলেন তাহলে ফিসক্যাল পলিসি এবং হলো মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসিতে আমাদের আসতেছে সামনে বাজেটে অগ্রাধিকার খাত চিহ্নিত করে দিতে হবে, যার মধ্য দিয়ে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো অ্যাট্রাকটিভ হয় এবং সেখানে বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ করে। এবং বাজেটে এমন নির্দেশনা থাকতে হবে যাতে আমাদের দারিদ্র্য বিমোচনে এই বাজেট একটা অন্য একটা ভূমিকা পালন করতে পারে। আর মনিটারি পলিসির মধ্যে আপনার যেগুলো সরকার ইতিমধ্যে করছে, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, এক্সচেঞ্জ রেটকে তারা একটা জায়গায় নিয়ন্ত্রণ করছে, এর মধ্য দিয়েই সরকারকেই উদ্যোগ নিতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার মানে হলো, এটা হলো অর্থ মন্ত্রণালয়ের কাজ। যিনি অর্থমন্ত্রী হবেন তিনি সমস্ত ফ্যাক্টর, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো বিবেচনা করে তিনি বাজেট প্রণয়ন করবেন, পণ্যের ট্যাক্সেশন, ভ্যাট, এগুলোকে পুনর্নির্ধারণ করবেন, রিস্ট্রাকচারিং করবেন, রিফর্ম করবেন, যার মধ্য দিয়ে অর্থনীতিতে গতিশীলতা আসবে। বিনিয়োগ ছাড়া আপনার অর্থনীতিতে গতিশীলতা আনার আর কোনো উপায় নেই। সেই জন্যই আমরা বসে আছি যে সরকার অগ্রাধিকার খাত চিহ্নিত করে একটি বিনিয়োগের পরিবেশ করে দেবে, আস্থার জায়গা ঠিক করে দেবে, তাহলেই গতিশীলতা আসবে এবং দারিদ্র্য বিমোচন হবে। দেশের দেখবেন যে অর্থনীতি সচল হয়ে গেছে। যিনি টাকাটা বিদেশে পাচার করেছে এবং যিনি ঋণ খেলাপি হয়েছে, তার ব্যবসাতে যে প্রভাব পড়ছে সেটা তো তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয় নাই, কিন্তু অন্য ব্যবসায়ী যারা সৎ ব্যবসায়ী
তাদের জন্য তো ঋণ প্রবাহ বেসরকারি খাতে সরকারি ঋণ তো সংকুচিত করেছে। আমরা যেভাবে দারিদ্র্য বিমোচনের কর্মসূচি সরকার হাতে নিয়েছিল বা নিতে চায়, আমরা যদি দারিদ্র্যকে যদি আমরা একটা নির্দিষ্ট ধরেন 30 সালের মধ্যে যদি আমরা 31 সালের মধ্যে যদি আমাদের দেশের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ বানাতে চাই, তাহলে কিন্তু একটা জিডিপির একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ আমাদের বিনিয়োগে আসতে হবে। এবং সেখানে কিন্তু একটা অঙ্ক আমরা আগেই করেছিলাম যে বেসরকারি খাতে এবং সরকারি খাত মিলে যদি এটা 33% মতো যদি জিডিপির 33% যদি বিনিয়োগে আসে, তাহলে আমাদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা খুব দ্রুত সময়ে আমাদের দেশের কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে, এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন হবে। কিন্তু আমরা কিন্তু সেই বেসরকারি খাতে জিডিপির যে আপনার 27% যে বিনিয়োগ, এটা কিন্তু আমাদের এখন অনেক নিচে চলে এসেছে। ফলে এইটা আসার কারণই হলো যে আপনি যে কথাটি বললেন যে যারা ব্যাংকের টাকা নিয়ে টাকা দেয়নি, তারল্য সংকট, এবং সরকার যিনি অর্থ মন্ত্রণালয় তারা কিন্তু এই মুদ্রা নীতি যেটা করেছে সেটা কিন্তু সংকুচিত মুদ্রানীতি করেছে। বেসরকারি খাত যেটা আমাদের অর্থনীতির চালিকা শক্তি, আমাদের তো ধরুন অর্থনীতি চালায় হলে বেসরকারি খাত। যদি আপনি শতকরা হিসেবে বলেন, আমার মনে হয় 85-90% যে ইকোনমিটা যেটা চলে সেটা হলে বেসরকারি খাত থেকে। আপনি সেখানে যদি ঋণ প্রবাহ যদি কমে যায়, তাহলে তো আপনার এটা আলটিমেটলি যে আপনার দারিদ্র্য বিমোচনের যে কর্মসূচি নেওয়া আছে এটা ব্যাহত হবে, মানুষ কাজ পাবে না, মানুষ সহজ কাজ করবে যেগুলো হচ্ছে। দেখুন, আপনি শিল্পতে যদি বিনিয়োগ না হয়, তাহলে কিন্তু মানুষ সহজ কাজ যেগুলো সেগুলোতে যাবে, সেটা সার্ভিস সেক্টরে যাবে, সেটা সহজ সার্ভিস সেক্টর। ধরেন যে চাকরিগুলো তার করার কথা না, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত গ্রাজুয়েট যারা বেরোচ্ছে তারা কোথায় কাজ করবে? তারা তো হলো বেসরকারি খাতে, শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্যে যখন উন্নয়ন হবে তখন কর্মসংস্থান হবে। আমাদের দেখেন বড় বড় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ছেলেরা তারা ব্যাচ ধরে তারা বিদেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এখানেই যদি বিনিয়োগ হতো, সেই বিদেশি কোম্পানি যেখানে সে কাজ করছে সেই কোম্পানি যদি আমাদের দেশে বিনিয়োগের পরিবেশ পায়, এখানে যদি বিনিয়োগ হয়, ভারী শিল্প হয়, তাহলে কিন্তু ওই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েটগুলো তারা এখানেই কাজ করবে, কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগুলো এখানে কাজ করবে, সাধারণ বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে সমস্ত পদার্থবিজ্ঞানী, রাসায়নিকবিদ, সামাজিক বিজ্ঞানী, অর্থনীতিবিদ, বিভিন্ন পেশায় বিভিন্ন সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, তারা কিন্তু এই সমস্ত শিল্প কলকারখানা তাদের অ্যাকোমোডেট হবে, চাকরি হবে, তখনই একটি সুস্থ অর্থনৈতিক ধারা ব্যবস্থাপনা গড়ে উঠবে। দেখুন, কর্মসংস্থানের খাতকে ভাগ করে ফেলতে হবে। প্রথমত ধরুন, আমাদের যদি কৃষি খাত বলি, কৃষি খাতে আমাদের শ্রমশক্তির 38% মানুষ এখানে কৃষি খাতে কাজ করে, যারা স্বল্প বেতনে, অল্প বেতনে কাজ করে, এবং এরাই দরিদ্র মানুষ। আপনি যদি গ্রামীণ অর্থনীতিকে জোরদার না করে শুধু যদি শহরভিত্তিক আপনি বিনিয়োগ চিন্তা করেন, বা এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, এগুলো তো আমাদের ভালোভাবে হচ্ছেই না। যেটুকু হওয়া দরকার সেটা গ্রামীণ অর্থনীতিকে জোরদার করার জন্য কৃষিভিত্তিক শিল্পকে সবার আগে গুরুত্ব দিতে হবে। আপনি যদি কৃষির উৎকর্ষতা লাভ করা ছাড়া আপনি যদি অন্য খাতে যান এবং শিল্প খাতকে যদি অবজ্ঞা করে আপনি সেবা খাতে যান, তাহলে কিন্তু এই দেশটি আর গরিব থেকে আর কখনোই এটা ধনী দেশ হতে পারবে না। ধনী দেশে যেতে গেলেই আপনার বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে শিল্পায়নে হাত দিতে হবে। প্রথমে ধরতে হবে কৃষিভিত্তিক শিল্প, কৃষি প্রক্রিয়াজাত, এবং কৃষির উৎপাদন বৃদ্ধি করে উৎপাদন খরচ কমিয়ে এটা আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে, এবং কৃষি পণ্য দ্বারা যে সমস্ত শিল্প চলতে পারে সেই সমস্ত শিল্প করতে হবে, এবং শিল্প গবেষণা এবং শিল্প নীতি গবেষণা, যে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শিল্পের উৎপাদিত পণ্য যদি আমরা বাজারজাত করতে চাই, তাহলে সেই পণ্যের দুর্বলতাটা কোথায় আছে, এবং আমরা পলিসিগত রেগুলেটরি ব্যারিয়ার কোনো আছে কি না, সেগুলোকে যখন শনাক্ত করবেন, তখন আপনি একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পণ্য নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তখন ধীরে ধীরে দেশ গরিব থেকে ধনী, মধ্যম ধনী, তারপরে ধনী দেশে চলে যাবে। বাজেট হলো সরকারের আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলে না। বাজেট বলে হলো একটা রাষ্ট্রের অগ্রাধিকার খাত, উন্নয়নের খাতকে চিহ্নিত করে সেখানে উন্নয়নের কর্মসূচি হাতে নিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের হিসাবটা আগাম তৈরি করার নাম হলো বাজেট। তারপর সেই অর্থের উৎসটা কি হবে, আমার জাতীয় রাজস্ব বোর্ড কতটুকু দিতে পারবে, আমাদের অভ্যন্তরীণ ঋণ কতটুকু নিতে হবে, বৈদেশিক সাহায্যের প্রয়োজন আছে কি না, সেই সব বিচার বিশ্লেষণ যখন আপনি আগে থেকে ইন অ্যাডভান্স যখন তৈরি করবেন, সেটাকে বলে বাজেট। আর আমরা বেসরকারি খাতের বাজেট হলো আমরা আগে আয়ের বাজেটটা আমরা আগে করি, যে আমাদের ইনকামটা কত হবে, সেই ইনকাম থেকে আমি কতটুকু টাকা খরচ করব, সেটা হলো বেসরকারি খাতের বাজেট। আপনি সরকারি বাজেট এবারে যেটা করতে হবে, আমাদের এতদিনে যে একটি ধারাবাহিকভাবে আমরা যে বাজেটে আমরা দেখেছি যে এই খাতে এত বরাদ্দ হয়েছে, এবার এত % বাড়ানো হলো,
এইভাবে চিন্তা না করে আমাদের দরিদ্র মানুষগুলো বেঁচে থাকার জন্য তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে আমাদের কোন কোন খাতে বিনিয়োগকে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় করে দিতে হবে, যাতে স্থানীয় উদ্যোক্তা এবং বিদেশি যারা বিনিয়োগকারী তারা যাতে ওই খাতে আমাদের দেশে বিনিয়োগ করতে আকৃষ্ট হয়, যার মধ্য দিয়ে আমাদের দারিদ্র্য বিমোচন হবে, আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে এবং দেশ অর্থনীতি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে। তাই আমি মনে করি যে কৃষিকে এবং শিল্পকে অগ্রাধিকার খাত চিহ্নিত করে আমাদের গ্রামভিত্তিক অর্থনীতিকে জোরদার করার জন্য আমাদের এবারে বাজেটে গুরুত্ব দিতে হবে। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।